সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বললেন প্রধান উপদেষ্টা। র্যাবে আয়নাঘর ছিল, গুম খুনের দায় স্বীকার করলেন র্যাবের মহাপরিচালক। এবং বুদ্ধিজীবী দিবস ঘিরে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ডিএমপি। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে। সাথে আছি আমি ফারিয়া জাহান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদের শুরুতেই থাকছে বিজয়ের মাস ডিসেম্বর নিয়ে বিশেষ আয়োজন দুর্জয় এদেশ দুর্জয় মাটি। 12 ডিসেম্বর ঢাকা ক্যান্টনমেন্টে প্রাদেশিক সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী, আল বদরের কমান্ডার কামরুজ্জামান ও আল শামসের কমান্ডার মতিউর রহমান নিজামী, আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, আল বদরের প্রধান নির্বাহী আশরাফুজ্জামান খান, অপারেশন ইনচার্জ চৌধুরী মঈনুদ্দিন সহ দুই বাহিনীর শীর্ষ অধিনায়কদের ডেকে পাঠান। এরপর মেজর জেনারেল রাও ফরমান আলীর নেতৃত্বে তাদেরকে বুদ্ধিজীবীদের তালিকা দেওয়া হয়। বিস্তারিত থাকছে মামুনুর রহমানের প্রতিবেদনে। মুক্তি সংগ্রামের এই পর্যায়ে 12 ডিসেম্বর থেকে ঢাকা দখলের লড়াই শুরু হয়। বাংলাদেশের বেশিরভাগ এলাকা কার্যত মুক্ত। আগের দিন ভারতীয় বাহিনীর ছত্র সেনারা ঢাকার আশেপাশে মুক্ত কিছু এলাকায় নেমে পড়েন। সবকিছু পরিকল্পনা মতো চলছিল। ভৈরব বাজার থেকে যৌথ বাহিনী এদিন নরসিংদীতে এসে পৌঁছায়। 12 ডিসেম্বর কলকাতায় পশ্চিমবঙ্গ কংগ্রেস কমিটির আহ্বানে স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশে দিবস পালিত হয়। কলকাতার বিভিন্ন রাস্তায় ফেস্টুন ও বাংলাদেশের পতাকা দিয়ে জয় বাংলা স্লোগান ধ্বনিত হয়। উত্তর কলকাতায় শ্যাম স্কয়ারে কংগ্রেসের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়েছিল। এই শোভাযাত্রা বিধান সরণি, অরবিন্দ সরণি, বিকে এভিনিউ, নিমতলা ঘাট স্ট্রিট, আচার্য প্রফুল্লচন্দ্র সড়ক হয়ে কংগ্রেসের অফিসের সামনে এসে শেষ হয়। 12 ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের দেওয়া নানা প্রশ্নের জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিন বলেন, ভারতকে অবশ্যই পাকিস্তান ছাড়তে হবে। পূর্ব পাকিস্তানের জনগণ মাতৃভূমি রক্ষায় শেষ পর্যন্ত লড়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ। পূর্ব পাকিস্তানের মানুষই পাকিস্তানকে টিকিয়ে রাখবে। কোনো শক্তি নেই যে পাকিস্তানকে ধ্বংস করতে পারে। আমরা পাকিস্তান টিকিয়ে রাখার জন্যই সংগ্রামে জড়িয়েছি। 12 ডিসেম্বর চীনের রাষ্ট্রীয় বেতার রেডিও পিকিং থেকে এক ঘোষণায় বলা হয়, সোভিয়েত ইউনিয়ন ভারতের মাধ্যমে পাকিস্তান আক্রমণ করে মূলত চীনকেই দমন করতে চায়। বিশ্বে আধিপত্য বিস্তার ভারতের মাধ্যমে তথাকথিত বাংলাদেশ সমর্থনের অন্যতম কারণ। পূর্ব পাকিস্তানকে নিজেদের অধীনে রাখাই ভারতের একমাত্র লক্ষ্য। মূলত পূর্ব পাকিস্তানে পাকিস্তান বিরোধিতার আন্দোলন ভারত সরকারের উস্কানিতেই সৃষ্টি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল 10টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন তিনি। এ সময় ডক্টর ইউনূস সার্ক ফেডারেশন অফ অসকোলজির প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর ABF করিমের অবদানের প্রতি শ্রদ্ধা জানান এবং তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। দক্ষিণ এশিয়ার দেশগুলো সার্কে সক্রিয় করে লাভবান হবে উল্লেখ করে তিনি বলেন, সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পরপরই সার্ককে সক্রিয় করার বিষয়ে বলেছি। র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইল র্যাব। র্যাবের আয়নাঘর ছিল বলেও স্বীকার করলেন এর মহাপরিচালক। র্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলেও মতবাদ দেন ডিজি। সকালে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। বিস্তারিত রাকিব হাসানের প্রতিবেদনে। তারপর থেকে 9 আগস্ট থেকে আমরা সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। এমন আলোচনার পর সংবাদ সম্মেলনে আসেন বাহিনীটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। বলেন, সরকারি বিলুপ্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি। আমরা যতদিন দায়িত্ব পালন করব, র্যাবের আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষা আমরা থাকব। এ সময় প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকার করলেন বাহিনীটির প্রধান। এছাড়া এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের মাধ্যমে র্যাবের দায় মুক্তি সম্ভব বলে মনে করেন তিনি। র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, গুম, খুন, তারপরে আপনার অপহরণ, এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে। র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা
নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। অন্তর্বর্তীকালীন সরকার গুম খুন কমিশন করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ধরনের অপরাধ কগনিজেন্সে নিয়ে এর বিচার কার্য পরিচালনা করছে। আমরা আশা করব সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে, এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। এ সময় র্যাবের আয়নাঘরের কথাও স্বীকার করেন মহাপরিচালক। বলেন, র্যাবের কেউ আইন হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য, কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীত। আদালত এবং আইনের যে নির্দেশ সেটা আমরা মানতে বাধ্য, এবং আমরা সর্বাত্মকভাবে আমরা নিজেরাও চাইব যে এই বিষয়গুলি, এই অপরাধগুলির সুষ্ঠু তদন্ত এবং বিচার হোক, এবং আমরা আপনার কমিশন এবং ট্রাইব্যুনালকে সর্বাত্মকভাবে আমরা সহায়তা করব। সংবাদ সম্মেলনে তিনি জানান, এখন পর্যন্ত 58 জন কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। এই পর্যন্ত প্রায় র্যাবের 58 জন কর্মকর্তা এবং 4235 জন সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদের র্যাব বাহিনীর কিছু সদস্য যারা অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত হয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই। এই পর্যন্ত 16 জন সদস্য, গত 4 মাসে 16 জন র্যাব সদস্যকে আটক করা হয়, এবং তাদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার অভিযোগে এবং ছিনতাইয়ের অভিযোগে তাদেরকে আটক করা হয়, এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলতেছে। প্রতিষ্ঠার শুরু থেকেই জঙ্গি গ্রেফতার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, আমাদের দেশে জঙ্গিদের তৎপরতা ছিল, এটা আমরা দেখেছি। র্যাবও সেই ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। ভবিষ্যতেও যাতে কোনোরূপ জঙ্গি তৎপরতা এই দেশে বিস্তার লাভ করতে না পারে সেজন্য আমরা সচেষ্ট আছি এবং কাজ করে যাচ্ছি। 16 জন র্যাব সদস্যকে আটক করে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনয়ন করেছি, এবং ভবিষ্যতেও কোনো সদস্য যদি এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয় তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং পাশাপাশি বিভাগীয় মামলা দুইটি অব্যাহত থাকবে, এবং আমরা এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি। রাকিব হাসান, ভোরের পাতা। আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছে। তিনি জানান, আগামী 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা, বিদেশি রাষ্ট্রের কূটনীতিকরা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা, বিভিন্ন সংগঠনের নেতারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গমনাগমন করবেন। এ উপলক্ষে ওই এলাকায় যানবাহনের সুষ্ঠু চলাচল নিশ্চিতকল্পে ভোর 4টা থেকে সকাল 9:30 পর্যন্ত সব ধরনের যানবাহন মিরপুর মাজার রোড পরিহার করে বিকল্প সড়কে চলাচল করার জন্য অনুরোধ করা হলো। এবার আন্তর্জাতিক সংবাদ। গোলান মালভূমির চৌহদ্দি পার হয়ে দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ এলাকায় দখল নিয়েছে ইসরায়েলি সেনা। পশ্চিম এলাকায় সংবাদ মাধ্যমে আল জাজিরায় প্রকাশিত রিপোর্টে বলেছে, প্রতিবেশী দেশে গৃহযুদ্ধ এবং ক্ষমতার পালাবদলের জেরে অনিশ্চয়তার সুযোগ সদ্ব্যবহার করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী পৌঁছে গিয়েছে দামেস্কের অদূরে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গোলান মালভূমির চৌহদ্দি পার হয়ে দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল নিয়েছে ইসরায়েলি সেনা। পশ্চিম এশিয়ার সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত রিপোর্ট বলছে, প্রতিবেশী দেশে গৃহযুদ্ধ এবং ক্ষমতার পালাবদলের জেরে অনিশ্চয়তার সুযোগ সদ্ব্যবহার করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী পৌঁছে গিয়েছে দামাস্কাসের অদূরে। সোমবার থেকে ধারাবাহিক হামলায় সিরিয়ার একাধিক সেনা এবং নৌঘাঁটি বিমান হানায় গুড়িয়ে দেওয়ার পাশাপাশি গ্রাউন্ড অপারেশনের মাধ্যমে জমি দখলের পালা শুরু করেছে ইসরায়েলি সেনা। নেতানিয়াহু সরকার বুধবার জানিয়েছে, সিরিয়ার সন্ত্রাসবাদী তৎপরতা প্রতিরোধে একটি নিয়ন্ত্রিত অঞ্চল গঠন করা হবে, আর তা হবে সিরিয়ার ভূখণ্ডে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটুস জানিয়েছেন, তাদের দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ।
তিনি আরও বলেন, কোনো জঙ্গি গোষ্ঠী যাতে সিরিয়ার মাটি ব্যবহার করে ইসরায়েলে হামলা চালাতে না পারে তা নিশ্চিত করতে সীমান্ত বরাবর একটি নিয়ন্ত্রিত অঞ্চল গড়বেন। গোলান মালভূমি সহ পশ্চিম ও দক্ষিণ সিরিয়ার বিভিন্ন অঞ্চলে স্থলপথে ইসরায়েলি বাহিনীর অগ্রগতি অন্য ইঙ্গিত দিচ্ছে। এইচটিএস বাহিনী যাতে অত্যাধুনিক সামরিক প্রযুক্তির নাগাল না পায় তা নিশ্চিত করতেই তেল আভিভের এই তৎপরতা বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে সিরিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট হেরমন এবং গোলান মালভূমির কিছু অংশ দখল করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে উত্তর ইরাকে সক্রিয় হয়েছে সংখ্যালঘু কুর্দদের মিলিশিয়া বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স। আসাদ ফৌজের ছেড়ে যাওয়া কিছু অঞ্চল ইতিমধ্যেই তারা দখল করেছে। তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে উত্তর পশ্চিমের মানবিজ এবং দিয়ের আল জোর এলাকায় তাদের সংঘর্ষের খবর এসেছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। মার্কিন গায়িকা, অভিনেত্রী ও মডেল সেলেনা গোমেজ ও তার প্রেমিক বেনি ব্লাস্কোর বিয়ের ঘণ্টা বেজে উঠেছে। তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে। বুধবার সেলেনা সোশ্যাল মিডিয়ায় তাদের বাগদানের আনুষ্ঠানিকতা ঘোষণা করেছেন। সেলেনা তার ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি তার আঙুলে বাগদানের আংটি পরা অবস্থায় বেনি ব্লাঙ্কোর সঙ্গে আনন্দঘন মুহূর্তে উপভোগ করছেন। ছবির ক্যাপশনে সেলেনা লিখেছেন, আজ থেকেই চিরকাল শুরু। এবার খেলাধুলার সংবাদ। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সুমাইয়া আক্তারকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করা হয়েছে। আগামী 16 ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবেন সুমাইয়ারা। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটি মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবচেয়ে বেশি পয়েন্ট ও রান রেটের উপরও নির্ভর করবে সেমিফাইনালের খেলার সুযোগ। 22 ডিসেম্বর ম্যাচ দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট। সবকয়টি ম্যাচ হবে মালয়েশিয়ার বে বুয়েমাস ক্রিকেট ওভালে। টুর্নামেন্টে খেলতে আজ মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী দল। সেখানে অনুশীলনের জন্য 2 দিন সময় পাবে তারা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বললেন প্রধান উপদেষ্টা। র্যাবে আয়নাঘর ছিল, গুম খুনের দায় স্বীকার করলেন র্যাবের মহাপরিচালক। এবং বুদ্ধিজীবী দিবস ঘিরে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ডিএমপি। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।